কবিতার নাম তুমি। যেই না তুমি আমায় ধরো জড়িয়ে, আমার যত কষ্ট চাই যে হারিয়ে, এইভাবে জড়িয়ে ধরে আগলে রেখো আমায়, শুধু তোমার হয়েই রইব চিরদিন, এই কথা আজ দিলাম তোমায়। পরের কবিতা, কথা দিলাম। আছি আর কয়েকদিন, চলে যাব একদিন, ভালোবাসি তোমায় বলবো না কোনো দিন। যেদিন যাব চলে ক্ষমা করে দিও মোরে, হয়তো অনেক কষ্ট দিয়েছি তোমাকে। আজকের দিনে তাই তোমায় দিলাম কথা, যতদিন বাঁচবো থাকবো তোমায় আমায়। উপলব্ধি। গৌরবাবু কেন্দ্রীয় সরকারি অফিস থেকে অবসর নেওয়ার ঠিক পরেই সরমা দেবী মারা গেলেন। আজকে সরমা দেবীর প্রথম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরবাবুর বাড়িতে এসেছে তার বড় মেয়ে গৌরী, ছেলে চঞ্চল আর ছোট মেয়ে কবিতা। বড় মেয়ে ছাড়া সবাই বাংলার বাইরে থাকে, কিন্তু সবাই এই দেশেই আছে। সবাই বিবাহিত, কিন্তু নিঃসন্তান কেউ না, সবারই সন্তান আছে। আজকে গৌরবাবু ছাড়া আর কেউ তেমন গৌরবাবু ছাড়া আর কেউ গোমরা মুখে নেই। এই 1 বছরে ধরে গৌরবাবু চলতে ফিরতে সবসময় সরমা দেবীর ছবির দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলেছেন। আর জীবনে বেঁচে থাকার জন্য ঠিক যতটুকু খাবার প্রয়োজন ঠিক আর ততটুকুই খেয়েছেন। শরীরের যত্ন না নিয়ে আর রাতে না ঘুমিয়ে এই কদিনে গৌরবাবুর শরীরের বেশ অযত্নের ছাপ পড়েছে। এটা তার বড় মেয়ে শুধুমাত্র লক্ষ্য করলেও এ বিষয়ে বাড়ির আর কারোর তেমন কোনো হুঁশ নেই। ছেলে চঞ্চলের তো এ ব্যাপারে একেবারেই হুঁশ নেই। সে ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলে থাকায় এই বাড়ির লোকজনের প্রতি তার আবেগ একটু কম। আজকে ভালোই মন্দে মিশে গৌরবাবুর নাতি নাতনিরা এমন কি জামাইরাও স্পেশাল খাবারগুলো উপভোগ করলেন, কিন্তু গৌরবাবু শুধু দই ভাত দিয়ে খাওয়া সারলেন। গৌরবাবুর শুধু মনে হতে লাগলো আজকে সবাই থাকায় ফ্ল্যাটটা গম গম করছে ঠিকই, কিন্তু কাল থেকে এক শূন্যতা তাকে গ্রাস করতে থাকবে। আজ 1 বছর ধরে যেটা উনি দেখে আসছেন, ওনার খালি মনে হয় বিশাল ফ্ল্যাটের নিস্তব্ধতা তাকে দিতে আসছে। যদিও গৌরবাবুকে দেখে ভালো জন্য একজন 24 ঘন্টার জন্য আয়া রাখা হয়েছে, তবুও ওনার বারবার মনে হচ্ছে সরমা দেবী তাকে ফাঁকি দিয়ে হঠাৎ চলে গেলেন। এমনটা হওয়ার কথা তো ছিল না। কি আশ্চর্য, একজনের উপস্থিতিতে বাড়িটা স্বর্গ বলে মনে হতো, আর আজকে এই বাড়িকেই নরক মনে হচ্ছে। গৌরবাবু ভেবেই পাচ্ছেন না জীবনের বাকি কটা দিন কীভাবে কাটাবেন। গত বছর সরমা দেবীর মারা যাওয়ার পর সরমা দেবীর ও গৌরবাবুর বড় মেয়ে গৌরী নিজে উদ্যোগ নিয়ে বাবাকে তার কাছে নিয়ে গিয়ে রেখেছিলেন, কিন্তু গৌরবাবু সেখানে মাসখানেক কাটাবার পরে নিজের ফ্ল্যাটেই ফিরে আসেন, কারণ তার সেখানে ভালো লাগছিল না। আর তখনই রাখা হলো রাত দিনের আয়া মায়াকে। এখন আর তেমন কোনো কাজ না থাকায় গৌরবাবুর বিকেল হলেই মায়ার হাতের 1 কাপ চা খেয়েই চলে আসেন আবাসনের সামনের পার্কে ওনার বন্ধু অমল, বিমল, কমলবাবুর মতো কয়েকজনের সাথে সময় কাটাতে। ওনারাও অবসরপ্রাপ্ত ভদ্রলোক। ওনাদের কারোর বউ মারা গেছে, আবার কারোর বা নয়। এই বউ মারা যাওয়া লোকের অর্থাৎ বিপত্নিক লোকেদের খুব সহজেই চেনা যায়। তাদের চোখে মুখে ঘন শ্রাবণের মেঘের ছটা। সূর্যি মামা যেন ভালো করে তাদের মুখের উপর তার আলোর ছটা ফেলে ভরিয়ে দেয়নি। আর যাদের
স্ত্রী এখনো অষ্টাদশী প্রেমিকার মতো তাদের চোখ মুখের ভাষা ও বেশভূষা চিনিয়ে দিতে ভুল করে আবার ভুল করে না। মেবি উই আর এবার সিক্রেট বাট ইন নেচার স্টিল উই আর নটি। এই গোষ্ঠীর ফাউন্ডার মেম্বার ছিলেন সপ্তর্ষিবাবু। তিনি একদিন ওনাদের বাস্তবের ঘটনা শোনাতে লাগলেন। তিনি ঘটনার ভূমিকা এমনভাবে ব্যাখ্যা করলেন যেটা শুনে বিপত্তিক লোকেরা স্তম্ভিত হয়ে গেলেন আর ভাবতে লাগলেন জীবন তো তাহলে এখানেই শেষ নয়। ওনাদেরও শোনার আগ্রহ ও শারীরিক ভাষা দেখে এক ঝিলিক হেসে সপ্তর্ষিবাবু বললেন, আমাদের সকলের ঠাকুরের নাম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারোর জন্যই পৃথিবীটা থেমে থাকবে না, কারণ তিনি নিজেও বিপত্তি। মাত্র 6 মাস সংসার করার পরে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেই সময় থেকে তিনি একাই ভালো থাকার চেষ্টা করেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করে চলেছেন। আজ তার এই কথা পার্কের বন্ধুদের সাথে চোখ ভিজিয়ে দিলেও তারাও সবাই করে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। বাধ্য হয়ে আগের বাড়িটা বদলাতে হয়েছে। বাড়িটার পরিবেশ সত্যিই খুব ভালো ছিল। বাড়িটার লোকেশনও খুব ভালো। বাইপাসের থেকে একটু ভিতরে 3 তলা বাড়ি। বাড়িটার 3টে ফ্লোর, 3টে ভাড়াটে। বাড়ির মালিক বেহালায় থাকেন। বাড়ি ভাড়া নেওয়ার পর থেকে কখনো বাড়ির মালিকের মুখ দেখিনি। কখনো মাসে মাসে বাড়িওয়ালার অ্যাকাউন্টে বাড়ি ভাড়া টাকা দিয়ে দিই। ওনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে। আমরা ভাড়াটেরা সবাই তাতে ছিলাম। আমাদের সকলের সুবিধা অসুবিধা কোনো কিছু সারাবার দরকার হলে ওখানেই জানাতাম। মিস্ত্রি আসার দিন থাকলে উনি ওনার ভাইপোকে পাঠিয়ে দিতেন সব দেখাশোনা করার জন্য। আমরা প্রায় 2.5 বছর ছিলাম ওইখানে। তেমন কোনো অসুবিধাই ছিল না, কিন্তু বাড়িটা ছিল কিন্তু খুব ছোট। একটা বেডরুম, মাঝারি মাপের বসার ঘর, খুবই কিচেন আর একটা স্টাডিটাকে জোর করে আমি আমার ঘর বানিয়েছিলাম। আমার বরের কেউ এলে ওই ছোট ঘরেই থাকতো। বাথরুম নেই, রোজ সকালে ঝগড়া হতো, কারণ আমি মেয়ে হয়ে বাথরুমে যা সময় নিতাম আমার বর তার থেকে অনেক বেশি সময় নিত। তাই অফিস যাবার আগে হুলস্থুলও পড়ে যেত। বাড়িতে কেউ এলেই সমস্যা হয়ে যেত ওই বাথরুম নিয়ে, কারণ সেই একটাই বাথরুম। এতে কিন্তু অসুবিধা প্রচুর। কিন্তু এত সমস্যার মধ্যে আমরা 2.5 বছর এই বাড়িতে কাটিয়েছি। আগের ফ্ল্যাটের তুলনায় এই ফ্ল্যাটটা বেশ ভালো। নতুন ফ্ল্যাটে এসেছি। 2টো বড় বড় ঘর, 2টো বাথরুম, ছোট একটা ঠাকুর ঘর, লম্বা টানা লিভিং রুম, কিচেন, সবই খুব সুন্দর। কিচেনের সাথে আবার মাঝারি মাপের একটা ব্যালকনি আছে। ফ্ল্যাটের সবচেয়ে সুন্দর জায়গা হলো ফ্ল্যাটের পশ্চিম দিকের ব্যালকনি। আগের বাড়িটার তুলনায় অনেক ভালো। আগের বাড়িটায় ফুলের টবগুলো রাখা বেশ সমস্যা ছিল, কিন্তু এখানে টবগুলো রাখার পরেও কাপড় শুকাবার স্ট্যান্ড রাখা যাচ্ছে। এর কোণে 2টো প্লাস্টিকের চেয়ারও পাতা হয়েছে ছুটির দিনে বিকেলে বসে চা খাওয়ার জন্য। মা, তুমি আমার কলমে আজ কবিতা হয়ে এসো। আমার মনে তুমি কণ্ঠের সুর হয়ে থেকো। অসতের মনে চেতনা জাগাও তুমি। সৎকে করো জয়, জ্ঞান দাও, বুদ্ধি দাও গো মা। সঠিক পথ দেখাও তুমি।
অন্ধকারে মা তুমি গো জ্ঞানের প্রদীপ জ্বালাও। পরের কবিতা চেতনা। সরস্বতী বিদ্যাদেবী মা তুই আমায় দেখিস, সকাল সাজে আজও আমায় সবাই কেন দেয় মা ফাঁকি। যুগ যুগ ধরে সবাই মাগো দেবী ভাবে তোকে, ওগো মনে প্রাণে ঠাঁই দিয়ে যায়, আমার বেলায় তবে কেন সবাই শুধু পিছু টানে। বুদ্ধিদাত্রী বিনা পানি বিদ্যার দেবী তুমি মা নারী, কেবলমাত্র নারী বলেই আমি আমার পড়া ছাড়ি। পড়তে নারীর মন বসে না, ইচ্ছা মতো ডিগ্রি নিতে, একটুখানি বড় হলেই বাবা মায়ের যায় বিয়ে দিতে। বিয়ের পরে বলে সবাই বাড়ির বউ পড়ে নাকি, সংসার করো মনটা দিয়ে, অত পড়ে হবেটা কি। তাই তো আমি সবার কথায় পড়াটাকে শিখে তোলে মন দিয়ে আজ সংসার করি। আর কতদিন লড়তে হবে জানি না মা এই বিশ্বতে, নারী পুরুষ সমান সমান কবে হবে এই দৃশ্য যে। পারিস নে মা বদলে দিতে মানুষগুলোর ভাবনাকে, তোর হাতেতেই রয়েছে মাগো মানুষ গড়ার যন্ত্র যে। পরেরটা কবিতা নয়, গল্পও নয়, কথোপকথন। আমি তোমাদেরকে দুই বন্ধুর কথোপকথন বলবো, যেটা বলতে ও শুনতে নিছকই কথোপকথন মনে হলেও সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা আমাদের হাতের বন্ধু, যাকে আমরা মোবাইল ফোন নামে চিনি। আমার লেখার সুবিধার জন্য এবং তোমাদের বোঝার সুবিধার জন্য আমরা দুই বন্ধুর নামকরণ করলাম। প্রথম বন্ধুর নাম দিলাম দিয়া এবং দ্বিতীয় বন্ধুর নাম দিলাম টিয়া। দিয়া ও টিয়া একদিন একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছে। বিষয়টা হলো ফোনে হ্যাকারের সমস্যা। টিয়া দিয়াকে হঠাৎই ফোন করে বলে তার ব্যাংক থেকে কিছু টাকা তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেই টাকার সম্বন্ধে টিয়া কিছুই জানে না, কারণ সে এই কদিনে কোনো টাকাই তোলেনি। সেই শুনে দিয়া প্রথমে অবাক হয়ে গেলেও পরে পুরো ঘটনাটা টিয়াকে বলল, আর সব শুনে টিয়াও অবাক হয়ে গেল। তোমাদেরও আজকে আমি সেই ঘটনাটা বলবো, কারণ তোমাদেরও জেনে রাখা দরকার এখন কি হতে চলেছে। এখন আর তোমার ফোনে ফোনে মেসেজ পাঠিয়ে বা ওটিপি পাঠিয়ে হ্যাকাররা আমাদের ব্যাংক থেকে টাকা তুলে নেবে না। তারা এখন সরাসরি ব্যাংক থেকে আমাদের আধার কার্ড দেখে টাকা তুলবে। আর এই আধার কার্ড পাবে কোথা থেকে? আমরা তো ভাবছি আমাদের আধার কার্ড আমাদের বাড়ির আলমারিতে যত্ন করে রেখে দিয়েছি, কিন্তু না, আমরা না বুঝেই